হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আর কিছুদিন পর মানে 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টার শুরু হচ্ছে। তো এখানে 2 মার্কের টোটাল 20টা কোশ্চেন আলোচনা করা আছে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট করে দুটো ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখো। তো কিভাবে সেই কোশ্চেন ডিভাইডেডটা করা হয়েছে সেটা আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি। তোমাদের যে প্রথমেই 3টা পার্টে কোশ্চেন আছে, যে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। এখানে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। এই গ্রুপ এ এবং গ্রুপ বিতে যেটা হয় সেটা হচ্ছে এই যে প্রাকৃতিক ভূগোল আছে, প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের হচ্ছে একটা কোশ্চেন আসে, আর 3 মার্কের দুটো কোশ্চেন আসে 6, আর 2 মার্কের দুটো কোশ্চেন আসে। ঠিক আছে, এখান থেকে 4, তাহলে টোটাল এখান থেকে আসে 15 মার্ক। আর এখানে 3 মার্কের আসে হচ্ছে দুটো, আর 2 মার্কের আসে দুটো, তাহলে এখানে 6, 4, এখান থেকে আছে টোটাল 10। মানে মানবীয় ভূগোলের ধারণা থেকে আসে 10, প্রাকৃতিক ভূগোল থেকে আসে 15, আর ভারতের ভূগোল থেকেও আসে 10। এখানেও সেম 3 2, 3 মার্কের দুটো আর 2 মার্কের দুটো। ঠিক আছে, তো আমাদের এখানে টোটাল 2 মার্কের কোশ্চেন আসে দুটো দুটো এবং দুটো, টোটাল হচ্ছে 6টা কোশ্চেন আসে। তো এই 6টা কোশ্চেনের ডবল থাকে, মানে 12টা কোশ্চেন থেকে, তো আমি এখানে 20টা কোশ্চেন আলোচনা করেছি। ঠিক আছে, বলে তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, যে প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে পাত সংস্থান তত্ত্ব। আমরা অনেকবার পাত সংস্থান তত্ত্ব বিভিন্নভাবে বিভিন্ন ক্লাসে আমরা পড়েছি, তো এখানেও আলাদা কিছু নেই, সেম জিনিস এখানে আলোচনা করা হবে। আমি এখানে 2 মার্কের কীভাবে লিখতে হবে এটা এখানে আলোচনা করা আছে, যে এইভাবে 2 মার্কের লিখতে হবে। ঠিক আছে, তোমরা এটা দেখে নেবে। এখন কথা হচ্ছে যে আমরা তাও এখানে একটু বুঝে নেব যে এই পাত সংস্থান তত্ত্ব কী। আমাদের যে অ্যাস্থেনোস্ফিয়ার আছে থকথকে জেলির মতো, এই অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে যে শক্ত খোলসের মতো বা শক্ত স্তর একটা এক ধরনের, তো সেটা সঞ্চারণশীল এবং গতিশীল, যা পরস্পরের থেকে দূরে সরে যায় কখনো, আবার পাশ কাটিয়ে যায় কখনো, আবার সংঘর্ষে লিপ্ত হয় তারা। যেমন এই পাত সীমানাকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অভিসারী পাত সীমানা, মানে একে অপরের দিকে আসে দুটি পাত। আরেকটা হচ্ছে অপসারী পাত সীমানা, মানে একে অপরের থেকে দূরে সরে যায়। আরেকটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা, কেউ কাউকে ধাক্কা মারে না, জাস্ট পাশ কাটিয়ে চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে 3টা পাত সীমানা। এইখানে কি হয় না, সাধারণত এই অভিসারী পাত সীমানায় ভঙ্গিল পর্বত সৃষ্টি আমরা জানি। ঠিক আছে, এখানে যে অভিসারী পাত সীমানা এবং এখানে কি হচ্ছে ভঙ্গিল পর্বত, আমাদের হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত। ঠিক আছে, আর প্রাচীন ভঙ্গিল পর্বত যদি বলা হয় তাহলে আরাবল্লী। ঠিক আছে, এরপরে পরের প্রশ্ন আলোচনা করি। পরের প্রশ্ন হচ্ছে বেনি অফ জোন কাকে বলে। বেনি অফ জোন হচ্ছে সেই পাত সংস্থান তত্ত্বেরই একটা হচ্ছে অভিসারী পাত সীমানায়, মানে অভিসারী হচ্ছে একে অপরের দিকে যে পাত পরস্পরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তাকে অভিসারী পাত সীমানা হয়। এই অভিসারী পাত সীমানার ক্ষেত্রে যদি হচ্ছে মহাসাগরীয় পাত, ঠিক আছে, এই মহাসাগরীয় পাত এবং মহাদেশীয় পাত যদি সংঘর্ষে লিপ্ত হয়। আচ্ছা, মহাসাগরীয় পাত হচ্ছে সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, আর মহাদেশীয় পাত হচ্ছে সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তো এই যে সিলিকন ম্যাগনেসিয়াম ভারী পাত কি হয় না, হালকা পাতের তলায় প্রবেশ করে। এই প্রবেশ করার সময় এই যে পাতের একটা অংশ নিচ পর্যন্ত চলে গেছে, এই অংশটাকে বলা হচ্ছে কি না বেনি অফ জোন। ঠিক আছে, তো বেনি অফ জোনের এখানে বৈশিষ্ট্য আছে, তোমরা সবাই দেখবে। ঠিক আছে, এইভাবেই তোমাকে একটা 2 নম্বরের বেনি অফ জোনে আছে, তাহলে এটা লিখতে হবে। পরের প্রশ্নে ব্লো আউট। ব্লো আউট হচ্ছে এক ধরনের ভূমিরূপ যেটা বায়ুর কার্যের ফলে গঠিত হয়, কোথায় না উপকূল অঞ্চলে। ঠিক আছে, এটা যদি সমুদ্র ধরি আমি, ঠিক আছে, এই পাশটা সমুদ্র আছে, এই ছবিটা সমুদ্রের পাশে যদি প্রচুর আলগা বালি থাকে, সেই বালি কি হয় সমুদ্রের দিক থেকে আসা বায়ু প্রবাহের কারণে সেই বালি সরে গিয়ে এক জায়গায় জমা হয়ে ওই উপকূলেই এক ধরনের কি হয় না গর্তের সৃষ্টি করে। ঠিক আছে, যা গর্তে কিছুটা অশ্বক্ষুরাকৃতির মতো, যে অশ্বক্ষুরাকৃতির মতো হয় এবং শৈলশিরা বালি সঞ্চিত হলে ধরনের বালিয়াড়ি গঠিত হয়। এই উপকূলীয় এই হালকা জল থাকে, এটাকেই বলা হচ্ছে ব্লো আউট বালিয়াড়ি। ঠিক আছে, উদাহরণ এখানে দেওয়া আছে। বৈশিষ্ট্য কী হবে ব্লো আউটের, এখানে উপকূল থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহের ফলে এরূপ বালিয়াড়ি গঠিত হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে উপকূলীয় ব্লো আউট বালিয়াড়ির স্থলভাগ মুখে একটি খাড়া গড়ানো পার্শ্ব ধীরে ধীরে নিম্ন অঞ্চলের উপর দিয়ে অগ্রসর এবং উপকূলীয় বৃক্ষাদি এবং বনভূমি নষ্ট করে দেয়। মানে এই যে বালিয়াড়িটা যখন উড়ে যায়, উড়ে গিয়ে এই পাশে যে বনভূমিটা থাকে সেই বনভূমিটাকে সে কী করে না আস্তে আস্তে নষ্ট করে দেয়, এটা এখানে বলা হয়েছে। চলো পরের প্রশ্ন আলোচনা করি।
প্রশ্ন হচ্ছে ওয়াদি কি? ওয়াদি হচ্ছে মরু অঞ্চলে, আমরা জানি রাজস্থান মরুভূমি আছে, আটাকামা আছে, এই মরুভূমিতে সাধারণত মরুভূমি হয় কেন? কারণ বৃষ্টিপাত কম হয়। তো যেখানে বৃষ্টিপাত হয় না, এমনটা নয় যে একবারই হয় না, কখনো কখনো হয়। তো সেই যখন বৃষ্টিপাত হয় তখন কি হয়, কিছুক্ষণের জন্য সেই বালিতে কি হয় না, জলের রেখা দেখা দেয়। ঠিক আছে, অল্প সময়ের জন্য প্রবল বৃষ্টিপাত হয়, তখন সেখানে যে পাহাড় থাকে তা ক্ষুদ্র ক্ষুদ্র নদী প্রবাহিত হয়। তখন যখন বৃষ্টিপাত হয় না, তখন সেই যে নদীর খাতটা প্রবাহিত হয়েছে, এই নদী খাতটা শুকিয়ে যায়। এই মরু অঞ্চলে শুষ্ক নদীর খাতকেই বলা হচ্ছে কি না, আমরা জানি ওয়াদি বলছি, এটাকে আমরা কি বলছি না, ওয়াদি। ওয়াদির বৈশিষ্ট্য আছে, ওয়াদির বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখব। ওয়াদিতে জলের সঙ্গে বালি, কাকর, কাদা পরিপূর্ণ থাকে। ঠিক আছে, কখনো কখনো ক্ষয়জাত পদার্থ বৃদ্ধি পেয়ে ওয়াদিতে কাদাও প্রবাহিত হয়। ঠিক আছে, ওয়াদি বেশিরভাগ সময় মরুভূমির বুকে শুষ্ক নদী রূপে অবস্থান করে। ঠিক আছে, সাধারণত মরুভূমিতেই ওয়াদি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্নে যাই আমরা, না মোনাডনক। মোনাডনক হলো হচ্ছে না আর্দ্র অঞ্চলে সাধারণত বা নদী যখন বার্ধক্য পর্যায়ে যায় সেই সময় নদী জলবিভাজিকাগুলি, যে নদী, এই যে নদী প্রবাহিত হচ্ছে, এটা নদী প্রবাহিত হচ্ছে, এখানে একটা জলবিভাজিকা আছে, এইভাবে একটা নদী প্রবাহিত হয়ে এইভাবে চলে গেল। এই জলবিভাজিকাটা সাধারণত একটা সময় নদীর চারপাশ ক্ষয় করছে, এই জলবিভাজিকাটা উঁচু অবস্থান করে ছোট পাহাড় বা টিলার নেয়। ঠিক আছে, এই মোনাডনকগুলিকে যেমন আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে, যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া এই অঞ্চলে এটাকে ডুংরি পাহাড় বলে, এই মোনাডনককে কী বলে, ডুংরি বলা হয়, ছোটো ছোটো টিলা। ঠিক আছে, এই টিলাগুলিকে অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত হয় বলে এগুলোর নাম কি, মোনাডনক। ঠিক আছে, মোনাডনক এই যে ছোটনাগপুর মালভূমির আরাবল্লী পর্বতে গঠিত হয়েছে। ঠিক আছে, বৈশিষ্ট্য আছে, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমিতে মোনাডনক গড়ে ওঠে। মোনাডনক অনেকটা ক্ষয় প্রতিরোধ শিলা হিসেবে অবশিষ্ট পাহাড় রূপে অবস্থান করে, আর এটা স্বাভাবিক ক্ষয়চক্রের একদম শেষ পর্যায়ে, মানে আমাদের যে ক্ষয়চক্র পড়েছে আমরা ক্লাস 12-এ, ডেভিসের ক্ষয়চক্র, যেখানে আছে পরিণত যৌবন আছে, প্রথমে যৌবন আছে, তারপরে পরিণত যৌবন, তারপরে পরিণত, তারপরে বার্ধক্য, এটা একদম বার্ধক্য পর্যায়ে এটি তৈরি হয় মোনাডনক। চলো পরের প্রশ্ন আলোচনা করি। ইনসেলবার্গ। ইনসেলবার্গ কিছুটা এই মোনাডনকের মতনই। মোনাডনক সমপ্রায় সমভূমিতে তৈরি হয়, যেখানে কি হয়, বায়ু এবং জলধারার নদী সাধারণত কার্যে গঠিত হয়ে থাকে। আর ইনসেলবার্গ হচ্ছে শুধুমাত্র কি হয় না, আমাদের এই বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়ে থাকে, ক্ষয় প্রতিরোধ অবস্থায় দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, ছোট্ট দ্বীপ বা হিল, এই যে আইল্যান্ড হিলের মতো, দ্বীপের মতো এটা দাঁড়িয়ে থাকে, যেখানে এই যে নামকরণ করেছিল খ্রিস্টাব্দে বিচ্ছিন্ন পাহাড়গুলিকে খ্রিস্টাব্দে পূর্ব ইনসেলবার্গ বা বার্নহার্টার নামে পরিচিত করেছেন। ঠিক আছে, বৈশিষ্ট্য আছে না, ইনসেলবার্গ এক শ্রেণীর অবশিষ্ট পাহাড়, এগুলি সমপ্রায় সমভূমিতে অবশিষ্ট মোনাডনকের মতো অনুরূপ অবস্থান করে। ইনসেলবার্গের পার্শ্ববর্তী শিলার তুলনায় কঠিন শিলা দ্বারা গঠিত। ইনসেলবার্গের মতো মানে পার্শ্ববর্তী শিলা এখানে যথেষ্ট নরম শিলা অবস্থান করে, ঠিক আছে, মানে সহজে বায়ুর দ্বারা ক্ষয়প্রাপ্ত, কিন্তু এটা কি অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত, এই যে পার্শ্ববর্তী শিলার তুলনায় কঠিন। ইনসেলবার্গের মতো গম্বুজ আকৃতির ইনসেলবার্গ আকৃতি আরও কয়েক প্রকার ভূমিরূপ সাধারণত আবহবিকের কারণে শুষ্ক জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে। ঠিক আছে, আর এই ইনসেলবার্গও অপেক্ষা ক্ষুদ্র পাহাড়, মানে এর থেকে যদি ছোট হয় তখন সেটাকে কি বলা হয়, টরস বলা হয়। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। ওয়াকার সঞ্চালন বা ওয়াকার চক্র। এই ওয়াকার চক্র হচ্ছে সাধারণত আমাদের এই ক্রান্তীয় অঞ্চলে, ঠিক আছে, এই ক্রান্তীয় অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলে দু ধরনের চাপের সৃষ্টি হয়, বায়ুর চাপে বলয়ে, একটা হচ্ছে উচ্চচাপ আর একটা কি না নিম্নচাপ। উচ্চচাপ একটা নিম্নচাপ। এই উচ্চচাপ এবং নিম্নচাপের ফলে গেলে, উচ্চচাপ মানে হচ্ছে ঠান্ডা বায়ু, ঠিক আছে, আর নিম্নচাপ মানে হচ্ছে সাধারণত গরম বায়ু। এই উচ্চচাপের ফলে কি হয় না, যখন দিনের বেলায় সমুদ্রের জল বা জলভাগ কি হয়, ঠান্ডা থাকে, উচ্চচাপ, আর এখানে তাড়াতাড়ি গরম হয়ে কি হয়, স্থলভাগের দিকে নিম্নচাপ। ঠিক আছে, তো এই উষ্ণ জলটা কি হয় না, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়,
নিম্নচাপে গিয়ে কি হয় না বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ দেখতে পাওয়া যায়। এই ঊর্ধ্বমুখী প্রবাহের কারণে কি হয় না সেখানে ধূলিকণা জমা হয়ে সে মেঘে পরিণত হয়। ঠিক আছে, মেঘ আস্তে আস্তে কি হয় বৃষ্টিরূপে নেমে আসে। ঠিক আছে, বৃষ্টিরূপে যখন নেমে আসে তখন কি হয় না সেখানে উচ্চচাপ বিরাজ করে স্থলভাগে, আবার কি হয় জলভাগে তখন কি হয় গরম হয়ে নিম্নচাপ বিরাজ করে। ঠিক আছে, তো এটাই এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা এটা আরেকবার পড়ে নেব। কি আছে না ক্রান্তীয় অঞ্চলে স্থলভাগের উপর নিম্নচাপ এবং জলভাগের উপর উচ্চচাপ বিরাজ করে। ঠিক আছে, বললাম জলভাগের উপরে উচ্চচাপে নিম্নচাপ, ফলে ক্রান্তীয় মণ্ডলে পূর্ব পশ্চিম বরাবর বায়ুর চাপের ঢাল এর পার্থক্যের জন্য বাতাসে উচ্চচাপ অঞ্চল থেকে অনুভূমিক নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। নিম্নচাপ অঞ্চলের বাতাস উষ্ণ আর্দ্র হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, দ্রুত শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। তারপরে ঘনীভবনের সময় উৎপন্ন লীন তাপ জলীয় বাষ্পপূর্ণ বায়ু পশ্চিমে চালিত করে। নিম্ন বায়ুমণ্ডলে পৃষ্ঠপ্রবাহের সমান্তরালে আকাশে এরূপ মোট এখানে হচ্ছে শর্টকাট মানে একদম ছোট করে বলতে গেলে কি হয় না উচ্চচাপ থেকে নিম্নচাপ এবং নিম্নচাপ থেকে উচ্চচাপ ক্রান্তীয় অঞ্চলে বায়ু প্রবাহকে এক কথায় ওয়াকার সঞ্চালন বা ওয়াকার চক্র বলে। এরা অবস্থান করতে নিরক্ষরেখা থেকে উভয় দিকে 30 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তার করে। আমরা যদি পৃথিবীটা আঁকি তাহলে দেখবে এখানে মাঝখান দিয়ে কি আছে নিরক্ষরেখা, তারপরে আছে 23.5 ডিগ্রি উত্তর, যেটা আমাদের ভারতবর্ষের মাঝ বরাবর টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমরাও এই অঞ্চলটার মধ্যেই পড়ছি যেখানে ওয়াকার সঞ্চালন হয়ে থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আলোচনা করি। এলনিনো। এলনিনো হচ্ছে বহু প্রচলিত একটা প্রশ্ন যেটা আমরা বারবার শুনি, এলনিনো, লানিনো, লানাদা। ঠিক আছে, আজকে আমরা দেখব এলনিনো আসলে কি। দক্ষিণ প্রশান্ত মহাসাগর, যে আমাদের প্রশান্ত মহাসাগর আছে স্পেসিফিক ওশান, পেরু এবং চিলির উপকূল প্রধানত নাজকা পাত, মানে আমি বললাম কি এক ধরনের পাত হয়, ধরো একটা পাত, এটা নাজকা পাত। এই নাজকা পাত এটা মহাসাগরীয় পাত, তাহলে এখানে একটা মহাদেশীয় পাত এর তলদেশে যখন প্রবেশ করছে তাহলে এই যে পাতটা প্রবেশ করার ফলে এখানে সে গলিত হচ্ছে, এখান থেকে লাভা বেরিয়ে কি হয় না এইখানে একটা উষ্ণ স্রোত প্রবাহিত করে। এই উষ্ণ স্রোত ডিসেম্বর মাসের শেষের দিকে দক্ষিণগামী অস্থির অনির্দিষ্ট উষ্ণ স্রোত যা বিশ্ব জলবায়ুকে বিপুল পরিবর্তন করতে পারে। এই উষ্ণ স্রোত কী করে না এই পেরু চিলি এর উপকূলে কী হয় না প্রচুর বৃষ্টিপাত ঘটায়, আর যার ফলে কি হয় আমাদের ভারতবর্ষে বা ক্রান্তীয় অঞ্চলে কি হয় খরা দেখা দেয়। এর বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হয়েছে। এলনিনো কীভাবে উৎপত্তি হচ্ছে সেটা এখানে আলোচনা হয়েছে। আমেরিকার নাজকা পাতের কার্যকলাপ, পেরু ও চিলির উপকূলে অবস্থিত নাজকা নামক মহাসাগরীয় পাতটি এখানে এখানে আমি বললাম এটা এখানে সেভাবেই আলোচনা করা আছে। তো যদি 2 নম্বরের প্রশ্ন পড়ে তোমরা এইভাবে এটা পুরোটা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, যদি না পারো তাহলে অবশ্যই এই সংজ্ঞা এবং বৈশিষ্ট্য অবশ্যই দেবে। চলো পরের প্রশ্ন পড়ি। এটা হচ্ছে জায়র বা কুণ্ডলী। ঠিক আছে, আমরা অনেক সময় ক্লাস 10-এ এটা বাড়িমণ্ডলে পড়েছিলাম, গায়র বলতাম। ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে জায়র বা কুণ্ডলী। এই কুণ্ডলীটা কি তো এই যে আমাদের নিয়ত বায়ু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, নিয়ত বায়ু প্রবাহে চলাচলের পৃথিবীর আবর্তন গতির উৎপন্ন কোরিওলিস বল। ঠিক আছে, এর ফলে ক্রান্তীয় অঞ্চলে যে উচ্চচাপ বলয় আছে এবং মেরুদেশীয় নিম্নচাপ বলয়ের চারপাশে বিপুল পরিমাণে, ঠিক আছে, ক্রান্তীয় অঞ্চলে এটা পৃথিবী, ঠিক আছে, এর নিরক্ষরেখা। ঠিক আছে, এই ক্রান্তীয় অঞ্চলে এক ধরনের উচ্চচাপ সৃষ্টি হয়, এখানে উচ্চচাপ সৃষ্টি হচ্ছে, আর মেরুদেশীয়, ঠিক আছে, নিম্নচাপ বলয়, এখানে কি হচ্ছে নিম্নচাপ বলয় এই পাশে। ঠিক আছে, ফলে এই অঞ্চলে কি হয় না প্রচুর পরিমাণে, সাধারণত এটা তো স্থলভাগের উপর, এটা উত্তর গোলার্ধ, এইখানে সাধারণত দেখা যায় মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। ঠিক আছে, আর এই পাশে হচ্ছে এটা উচ্চচাপ বলয়। তাহলে এইখানে কি হয় একটা চক্রাকারে বায়ু আবর্তিত হয়, ফলে কি হয় তার সাথে সমুদ্রের জলও চক্রাকারে আবার কুণ্ডলী সৃষ্টি করে, যাকেই বলা হয়েছে কুণ্ডলী বা জায়র। এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রতিটি জায়র সাধারণত নিরক্ষীয় স্রোত, পশ্চিম উপকূলীয় স্রোত এবং পূর্ব উপকূলীয় স্রোত মেরুদেশীয় স্রোতের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে বলা, যেমন উত্তর আটলান্টিক জায়র, ঠিক আছে, আটলান্টিক মহাসাগর, এখানে কি হয় জায়র সৃষ্টি হয়। এটা আসার চান্স কিন্তু খুবই বেশি। তারপরে আমরা আলোচনা করব এখানে ব্ল্যাক ডাটা বুক। ঠিক আছে, ঠিক আছে, দেখতে দেখতে আমাদের 9টা কোশ্চেন আলোচনা হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আমাদের এই পার্টে। ব্ল্যাক ডাটা বুক। ব্ল্যাক ডাটা বুক হলো এমন একটা নথি বা তালিকা, ঠিক আছে, যেখানে কি হয় না
সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া, ঠিক আছে, বা বর্তমানে বিলুপ্ত হবে এরকম কিছু প্রজাতি, ঠিক আছে, তাদেরকে এখানে নথিভুক্ত করা হয়। ঠিক আছে, ব্ল্যাক ডাটা বুক, ঠিক আছে, যেখানে হচ্ছে এরা হচ্ছে ব্ল্যাক ডাটা বুক, যেখানে কি হয় না আমাদের এই যে কালো, মনে রাখবে, ঠিক আছে, কালো মানে কি অন্ধকার। এই অন্ধকারে কি হয়, কাদেরকে সাধারণত রাখা হচ্ছে না আমাদের ওই যারা একদম বিলুপ্ত হয়ে গেছে বা এক বিলুপ্তির পর্যায়ে আছে তাদেরকে এখানে স্থান দেওয়া, মানে তাদের জিনগত বৈশিষ্ট্য বা তাদের স্পিসিসগুলোকে সেখানে কি হয় না সংরক্ষিত করে রাখা হয়। এটা মূলত করে কে না ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার দ্বারা সংরক্ষণের প্রচেষ্টা করা হয়। আর এই ব্ল্যাক ডাটা বুক সম্বন্ধে আরও অনেক কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। বিলুপ্তি প্রজাতি রেকর্ড করে, ঠিক আছে। আরেকটা হয় ব্ল্যাক ডাটা বুক, আর হচ্ছে রেড ডাটা বুক। এই রেড ডাটা বুক অনেক সময় চলে আসে, ঠিক আছে, সাধারণত বিশ্বব্যাপী বা আঞ্চলিক রেড ডাটা বুক, ঠিক আছে, এটা চরম বিপন্ন প্রজাতিগুলোকে আলাদা করে দেখায়, মানে যেটা একদমই চরমভাবে যে আর বেশি দিন যাবে না এরা বিলুপ্তির পথে, ঠিক আছে, তাদেরকে, যেমন ডোডো পাখি, ঠিক আছে, তাসমিয়ান বাঘ, ঠিক আছে, উল্লি ম্যামথ, এইগুলা হচ্ছে কি আমাদের পুরো ব্ল্যাক ডাটা বুক অন্তর্ভুক্ত হয়ে গেছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে সাধারণত বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মগুলোর সংরক্ষণ ব্যবস্থা, ঠিক আছে। তো এই বইয়ের কিন্তু উদ্দেশ্য, ঠিক আছে, যেমন আমরা আজকে একটা জিনিস দেখছি, ঠিক আছে, আমাদের দায়িত্ব বর্তায় যে যাতে আমরা ভবিষ্যতের প্রজন্মের জন্য সেটা ব্যবস্থা করে দিই, যে তারাও সেটা যেমন অনুভব করতে পারে, ঠিক আছে। এই জন্যই এই ব্ল্যাক ডাটা বুক, রেড ডাটা বুক, ঠিক আছে। আবার আমরা আঞ্চলিক ভূগোলে পড়ব সুস্থায়ী উন্নয়ন, ঠিক আছে। তো আমাদের এই 10টি প্রশ্নের 2 নম্বরের প্রশ্ন এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী আপডেটের জন্য। জয় হিন্দ, জয় ভারত।